আসসালামু আলাইকুম। প্রতি বছর আমাকে এই ভিডিওটা বানাইতে হয়। বিভিন্ন মানুষের এগেইনস্টে দাঁড়াইতে হয়। অনেকে আমার সাথে এগ্রি করে, অনেকে আমার সাথে ডিসএগ্রি করে এবং এই ভিডিওটার টপিক হয় যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই কি আমার ঢাবি হয়ে যাবে নাকি? ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই আমার ডিইউ হয়ে যায় নাকি? অনেকে এটা খুব স্ট্রংলি বলে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলেই ঢাবি হয়ে যাবে এবং আমরা যদি একটু সমীক্ষার দিকেও একটু তাকাই, কিছু টপারদেরকে যদি দেখি যে বুয়েটেও চান্স পাইছে, ঢাবিতেও চান্স পাইছে এবং এই নাম্বারসটা খুব স্ট্রিক্টলি মনে হয় আমাদের দেখে কাদেরকে জানো? যে বুয়েটের টপ 100 কিন্তু আসলে বুয়েটের টপ 100 ঢাবির যারা টপ 100 ঢাবির টপ 100 কিন্তু কেউ ঢাবিয়ান না, তারা প্রত্যেকেই বুয়েটিয়ান। এটাই হলো সবচেয়ে বড় আইরনি এবং এই কারণেই এই আইডিওলজিটা বা এই কথাটা মার্কেটে এতটা ছড়ায় গেছে যে ঢাবির টপ 100 যেহেতু ঢাবিতে নাই, ঢাবিতে পড়তেছে না, তারা প্রত্যেকেই বুয়েটিয়ান। তার মানে হয়তোবা আমাকে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে আমি হয়তোবা ঢাবিতে চান্স পেয়ে যাব। এই জিনিসটা কতটা সত্যি, কতটা মিথ্যা, তুমি অ্যাজ এ স্টুডেন্ট কি করবা, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। চলো আমরা শুরু করি। আচ্ছা, সো প্রথমে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এবং ঢাবির প্রিপারেশনের মধ্যে ডিফারেন্সটা কোন কোন জায়গায়। আমি যদি একটু তোমাকে ডিফারেন্সগুলো একটু এখানে একটা ছক করে দেখাই। সো এটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং এবং এটা হলো আমাদের ডিইউ, ঠিক আছে? সো ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের ক্যালকুলেটর অ্যালাউড আছে, ডিইউতে কোনো ক্যালকুলেটর নাই। ইঞ্জিনিয়ারিংয়ে নর্মালি একটা রিটেন করার জন্য আমরা সাধারণত 3 মিনিটের মতো সময় পাই, ঢাবিতে সময়টা 30 সেকেন্ড থেকে 1 মিনিট, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংয়ে আমরা রিটেনে রাফ করার সময় পাই, অর্থাৎ এখানে আমাদের রাফ করা যেতে পারে। ঢাবিতে কিন্তু কোশ্চেনের কাঞ্চিতেই হয়তো বা 2-1 লাইন লিখবা, অর্থাৎ এখানে রাফ নাই, ঠিক আছে? রাফ একদমই নাই। ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার ডিউরেশনটা 2 থেকে 3 ঘন্টা বা তারও উপরে হয়। ঢাবির পরীক্ষার ডিউরেশনটা এর চেয়ে অনেক কম, 1 ঘন্টা সামথিং, ঠিক আছে? সো আমি যদি একটু জিনিসটার দিকে তাকাই এবং ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলা মূলত ডেপথে যায়, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের থিওরিগুলো প্রচুর ডেপথের থিওরি যায়, কিন্তু ঢাবিতে মূলত আসে হলো শর্টকাট বেস জিনিসপাতি, ঠিক আছে? আবার সিলেবাসগত ডিফারেন্সও আছে। ইঞ্জিনিয়ারিংয়ে আসে হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঢাবিতে আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, ঠিক আছে? সো এই যে দেখো তোমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডিফারেন্স আছে এবং প্রত্যেকটাই ডিফারেন্স এবং বড় বড় ডিফারেন্স। এখন তুমি আমাকে একটা বেসিক কমন সেন্স দিয়ে একটা কথা বলো যে আমার হাতে ক্যালকুলেটর আছে, একটা খাতা আছে, 3 মিনিট সময় আছে, রাফ করার জায়গা আছে, আমি ডেপথে থিওরি পড়ছি, এই সব কিছু কারে নিয়ে আমাকে বললো 30 সেকেন্ডে ক্যালকুলেটর ছাড়া, রাফ ছাড়া, শর্টকাট দিয়ে একটা এমসিকিউ মিলাইতে। দুটা কি সেম? উত্তর হলো না। তাইলে ভাইয়া কেন এই কথাটা আসে? কথাটা আসার আরেকটা বড় রিজন হলো ঢাবির ফিজিক্স কোশ্চেন। ঢাবির ম্যাথের কোশ্চেন 80-90% কমন দেওয়া যায়। বায়োলজির কোশ্চেন মূল বই দাগায় পড়লে হয়ে যায়। কেমিস্ট্রির কোশ্চেন তারা সারফেস লেভেল ইম্পর্টেন্ট থেকেই করে, কিন্তু ঢাবির ফিজিক্স কোশ্চেনটা হয় হলো একটু বিটকাল। তো ধরে নাও যে ফিজিক্সে আমার যে কয়টা আসুক, আমি রাউন্ড ফিগারে হিসাব করার কথা চিন্তা করি, ধরে নাও যে ঢাবিতে 20টা কোশ্চেন আসে। এই 20টা কোশ্চেনের মধ্যে আমার অ্যাটলিস্ট 15টা কোশ্চেন থাকবে একদম সারফেস লেভেলে শর্টকাট মারা কোশ্চেন। তার মধ্যে আমার 3টা কোশ্চেন থাকবে একদম মানে মার্কা মারা কঠিন হার্ড, আর 2টা কোশ্চেন থাকবে কেউ পারবে না, মানে যে ঢাবিতে ফার্স্ট হবে বা টপ 10 পারবে, বাকি কেউ পারবে না। সো জনতার সমস্যাটা কোথায়? জনতা এই বাকি 5 মার্ক দেখে বলে, ও মাই গড, এই 5 মার্ক তো আমাকে পাইতেই হবে, তাই আমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে। এটা কি ভুল আইডিওলজি না? পুরো ভুল ব্যাপার। তুমি তুমি ঢাবির কোশ্চেন বের করো, কোশ্চেন বের করে মিলাও যে আমি যে পার্সেন্টেজগুলো বলছি যে 75% বিগত বছরের বা কমন টাইপ, 10% বা 15% হলো এই কঠিন হবে, আর 5% হবে হলো কেউ পারবে না। তুমি যত যে হও না কেন 5% তুমি মিলে আসতে পারবা না। সো এই হলো ডিফারেন্সটা, এই জন্যই এই কথাটা আরো বেশি ছড়ায়। আরেকটা যে কারণে ছড়ায় দেখো, সেটা হলো যে বুয়েটের টপ 100 হইল গিয়া হুবহু ঢাবির টপ 100, মানে 1-2টা কেস বাদে তুমি মিলাবা, নাম মিলাবা দুজনের পাশাপাশি, যে বুয়েটের টপ 100 যে কটা পোলার নাম, এই কটা পোলা ঢাবিতেও টপ করে বসে আছে। রিজনটা কি দেখো, আমি বুয়েটে চান্স পাইছি, মেডিকেলে চান্স পাইছি, ঢাবিতে চান্স পাইছি, 15টা ভার্সিটিতে চান্স পাইছি, আমি ডেন্টালে থার্ড হয়েছি, আমি রাজশাহী ভার্সিটিতে ফার্স্ট, আমি কৃষিতে ফার্স্ট, ঢাবিতে 25তম, জাহাঙ্গীরনগরে 10ম। এখন তুমি যদি আমার আইডিওলজি ফলো করো, যেমন আমাদের সময় অনেক মজুমদার ছিল, ও মনে হয় বুয়েটে মনে হয় থার্ড হইলো, ঢাবিতে হইলো ফার্স্ট। তোমাদেরও হলো আসির আঞ্জুম খান, তারপরে মিফতাহুল হক সিয়াম, এদের নাম আর কি জানি আমি, আমি তো পুরান ব্যাচ ভুলে গেছি অনেকের নাম। তারপর আমাদের কৌশিক ভাই, উনাদেরও তুমি দেখবা রেজাল্ট দেখবা যে যারা বুয়েটে খুব ভালো করছে তারা ঢাবিতেও টপ নচ রেজাল্ট করছে, বাট
বাস্তবতাটা একটু বুঝো বাবা, তোমরা একটু স্ট্যাটিস্টিক্যাল একটু বুঝো যে যদি একটা পপুলেশন হয়, পপুলেশন বলে ধরে নাও স্টুডেন্ট, এইটা হলো একটা আউটলায়ার পপুলেশন, এইটা হলো আরেকটা আউটলায়ার পপুলেশন, এইখানে হলো কমনার্স, তোমাদের মধ্যে 90% মানুষই হলো কমনার্স, এই যে এই গ্রুপটাতে বিলং করো। আর যারা এই যে টপ 100, বুয়েটের টপ 100, ঢাবির টপ 100, এরা আউটলায়ার্স। আমি নিজে টপ 100 তো ঢাবি রে ভাই, আমি কইতেছি তোরে, আমি 3টা ভার্সিটির ফার্স্ট, আমি তো কইতেছি তোরে সত্য কথা এটা, যে তুমি যদি আমার আইডিওলজি ফলো করো ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার লাইফস্টাইল ফলো করতে যাও, যে আনাস ভাই আমি মনে করো অ্যাডমিশন টাইমে কোচিং সেন্টারে মনে করো কোনো ক্লাস করি নাই, একটা 3 দিন ক্লাসে গেছে, এখন তুমি যদি ক্লাস না করো, তুমি আমি চান্স পাই আসি সুন্দর মতো রিল্যাক্সে, তুমি তো পাশও করতে পারবে না বাবা। সো আউটলায়ার্সদেরকে দেখে যখন আমরা স্ট্র্যাটেজি ফিক্স করি, এটা হয় হলো প্রথম সুইসাইড, অ্যাডমিশনে নিজের রেজাল্টটাকে আমি মাইরে ফেলাই। সো তুমি যখন বুয়েট ডিউ টপ 100 নিয়ে কথা বলো, মনে রাখতে হবে এগুলো হলো আউটলায়ার্স। এখন তুমি চিন্তা করো ঢাবিতে টোটালি সিট আছে অ্যারাউন্ড 1800 থেকে 2000, ঠিক আছে এই ইউনিটে। সো তোমার যদি টপ আমি ধরে নিলাম 200কে তুমি বাদ দাও, টপ 200ও কেউ অ্যাকচুয়ালি ঢাবিতে পড়ে না, মানে মোটামুটি টপ 500 পর্যন্ত একটা বড় শতাংশ বুয়েটে চলে যায়। কিন্তু যারা আমাদের 1000তম, যারা আমাদের 700তম, যারা আমার 800তম, যে ছেলেটা 1862তম হয়েছে, অথবা ধরো ওয়েটিং এর 2000-2500 থেকে সে ডাক পড়ছে, তাদের একটু সমীক্ষা নাও তো, ঢাবিতে যারা এই ইউনিটে পড়তেছে তাদের মধ্যে কতজন ইঞ্জিনিয়ারিং কোচিং করা, সমীক্ষা নাও, তুমি দেখবা যে মেজরিটি হলো ভার্সিটি ইউনিটের পাবলিক, ঠিক আছে। এটা একটা বিষয়, বুঝছো তো। এরপরে আসো আরেকটা, সেটা হলো এফিসিয়েন্সি লস। একটা জিনিস বুঝো যে জাস্ট বিকজ একটা জিনিস ট্রেন্ড, জাস্ট বিকজ একটা জিনিস ট্রেন্ড ডাজন্ট মিন আই হ্যাভ টু ফলো ইট। এখনকার ট্রেন্ড কি, যে পকেটে 5 পয়সা থাক না থাক, কামাই থাক না থাক, বাপের কলিজার উপর 5 অড়াই দিয়ে একটা আইফোন বের করে নেওয়া। এই আইফোন দিয়ে কি করবি তুই? তুই কি মডেল? তুই কি এরকম করে যে ছবি তুলতেছিস, তুই কঠিন আইফোন দিয়ে, তোর কি লাভ আসলে? তোকে কি ছবির জন্য কেউ ইভ্যালুয়েট করে? তুই কি বেডি মানুষ? তুই কি স্ন্যাপচ্যাট পোলা মানুষ? স্ন্যাপচ্যাট কে কে চালাও? হ্যাঁ, একটু কমেন্ট করো তুমি, তোমাদের লজ্জা নেই? আচ্ছা, অন্য টপিকে চলে যাচ্ছে, ঠিক আছে। বাট বুঝাইলাম বিষয়টা, যে ট্রেন্ড কি আইফোন কিনতে হবে, কেন কিনতে হবে আমি জানি না। সো ট্রেন্ড হলো ইঞ্জিনিয়ারিং কোচিং করতে হবে, কেন করতে হবে আমি জানি না। সো মেজরিটি মানুষজন একটা জিনিস বুঝো, যে আমার যদি শর্টকাট করে বইয়ের দাগানো লাইন পড়ে বিগত বছরের কোশ্চেন সলভ করে 75% কোশ্চেন হুবহু কমন আছে ঢাবিতে প্রতি বছর ইনশাআল্লাহ, তুমি আমার প্রিভিয়াস আগের বছরের ঢাবি এক্সাম হওয়ার পরে যে লাইফটা, ওটা তুমি দেখো, আমি মানে প্রমাণ দিছি যে এই বই থেকে আসতেছে, এইখান থেকে দেখ, মিলায় মিলায় দেখ, প্রমাণ ড্রাইভ লিঙ্ক পর্যন্ত দেওয়া আছে। সো যদি আমি কম পড়ে ঢাবিতে শুরুর দিকে সিরিয়াল করতে পারি, তাহলে আমার কেন ইঞ্জিনিয়ারিং কোচিং করার লাগবে? এখন দেখো, ইঞ্জিনিয়ারিং কোচিং করার আমি বিরুদ্ধে না, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে আমার কাছে ভর্তি হলে আমি টাকা পাই, আমি ভার্সিটিতে ভর্তি হলে তুমি আমার কাছে টাকা পাবো। ইভেন এবছর আমাদের যারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে তাদের জন্য আমরা ফ্রি মাইগ্রেশন সিস্টেম রাখছি, যে ও যদি ইঞ্জিনিয়ারিং কোচিং না করতে পারে রেজাল্টের পরে, সে ফ্রিতে ভার্সিটি ইউনিটের অ্যাক্সেস পাবে, ইঞ্জিনিয়ারিংটা সরাই নিব আমরা ফ্রিতে। তারপরেও কেন বলতেছি, কারণ দেখো, অযথা এত কষ্ট করে মেজরিটি পোলাপানের ক্যালিবার এত উপরে না, ইঞ্জিনিয়ারিং ক্যালিবারের না, ও জাস্ট পিয়ার প্রেশারের কারণে ইঞ্জিনিয়ারিং কোচিংটা করে। অর্থাৎ ওরে সবাই বন্ধুরা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাচ্ছে ঢাকায়, আমিও ইঞ্জিনিয়ারিং কোচিং করবো, বাট ওই ছেলেটাকে যদি একটু নার্চার করা যেত, বিগত বছরের কোশ্চেন সলভ করানো যেত, শর্টকাট পড়ানো যেত, সে কিন্তু আমার সুন্দর মতো ঢাবিতে চান্স পাই যেত। কিন্তু ওর মাথায় ঢুকছে যে ওরে মেফতাউল হক সিয়াম হইতে হবে, আসির আঞ্জুম খান হইতে হবে, কিন্তু তোমার তো ওই লেভেলের ব্রেন না বাবা, এটা বুঝতে হবে তো। এই আউটলায়ার্সদেরকে দেখে স্ট্র্যাটেজি ঠিক করে না। তুমি একটা মাছ, তোমাকে গাছে ওঠার দক্ষতা দেখে কেউ জাজ করবে না। তুমি মাছ, তোমার দক্ষতা তুমি পানিতে দেখাও কত জোরে সাঁতার কাটতে পারো তুমি, ঠিক আছে। সো এই যে এফিসিয়েন্সি লসটা করবা না, যে যেখানে আমার 10% এফোর্ট দিয়ে হয়ে যাচ্ছিল ঢাবি, আমি কেন এটার জন্য 200% এফোর্ট দিব? যেখানে ঢাবি হইলো এমসিকিউ, জাবি এমসিকিউ, রাবি এমসিকিউ, চবি এমসিকিউ, গুচ্ছ এমসিকিউ, কৃষি এমসিকিউ, জগন্নাথ এমসিকিউ, হাজিদানেশ এমসিকিউ, কুন্ডা নিমিনা, তুই প্রত্যেকটাই তো ভার্সিটি ইউনিটের ভাই। অর্থাৎ 90% অপশন হলো ভার্সিটি ইউনিট, 10% হলো ইঞ্জিনিয়ারিং। তো তুমি প্রিপারেশন নিচ্ছ মাত্র 10%-এর, তাহলে তুমি রিস্কে আসো না? বাই দ্য ওয়ে, তোমরা যারা আমার আইডিওলজি ফলো করো, আমার কথা ফলো করো, এবছর কিন্তু আমাদের টিচার প্যানেল অনলাইনে আমাদের চেয়ে সিনিয়র টিচার প্যানেল কারণে, এক্সপিরিয়েন্স টিচার প্যানেল কারণেই আমরা তোমাকে কম্প্যাক্ট ফর্ম অফ ক্লাসেস দিব, সব ডিটেলসই পড়াবো, কিন্তু আমাদের টিচাররা প্রতি ক্লাসে ইম্পর্টেন্ট টপিকস তোমাকে বলে দিবে। প্রথম দিকে এগুলো ভালো লাগবে না, পরবর্তীতে তুমি বুঝতে পারবা যে কেন আমার কাছে আসতে হবে। সো এখন যদি তুমি এনরোল করো, 40% পর্যন্ত তুমি ডিসকাউন্টে এনরোল করতে পারবা। হালকেনস্টাইনের কোর্স শুরুর দিকে অনেকেরই পছন্দ হয় না, শুরুর দিকে তোমাদের ওই যে বললাম না, চিন্তা হয় যে বুয়েট ডিউ টপ 100 ছাড়া আমি চিন্তাই করি না। পরবর্তীতে এই সেম সেট অফ পিপল গুচ্ছতে একটা সিট পাওয়ার জন্য কান্দাকাটি করে, একটা সিট। এরপরে আসি
যে কেন আসলে এই বছর ডিফারেন্ট একটা কিছু হবে, এই বছরের হিসাবটা কি। দেখো এবছর রেজাল্টের একটা ভরাডুবি হবে, এ নিয়ে কোনো ডাউট নাই। এবছর একটা হিউজ শতাংশ মানুষজন বুয়েট ভর্তি পরীক্ষায় বসতেও পারবে না, প্রিলিতে বসতে পারবে না, রেদার দেন রিটেন। সো এবছরের একটা সেফ স্পট হলো ভার্সিটি ইউনিট। এবছর যদি তোমার মনে একটু পিঞ্চ অফ ডাউট থাকে, তুমি চিন্তা করো তুমি শুরুর দিক থেকে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোচিং করলা, তারপর 1.5 মাস পরে যায় মাইগ্রেশন করে ভার্সিটি ইউনিট শুরু করলা। কিন্তু যে শুরু থেকে ভার্সিটি ইউনিট পড়লো সে ঢাবির আগে 3 মাস ঢাবির পড়াশোনা করছে, তুমি পড়তেছো কতক্ষণ? 1.5 মাস। অবভিয়াসলি তুমি তার চেয়ে পিছিয়ে থাকবা। সো এবছর যেহেতু ক্যারফা হইতে পারে, সেহেতু আমরা এবছরের হিসাব যেটা আমরা করব সেটা হইলো আমরা ভার্সিটি এ ইউনিটে রাখি, অথবা প্ল্যান বি সবসময়, মানে আমি তোমার জায়গায় থাকলে ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি ইউনিট করতামই। তারপর যখন দেখতাম যে আইরে ভাইয়া পরীক্ষা দিয়ে চান্স পাইতেছি না, মানে পরীক্ষা দিতে পারবো না, সুন্দর মতো মাইগ্রেশন করে ভার্সিটি ইউনিটে মুভ করে যেতাম। বাট এবছরের বেশি স্ট্র্যাটেজি থাকা উচিত ভার্সিটি ইউনিট। কারণ তুমি দেখো রিয়ালিটিটা কি, আসলে রিয়ালিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টিং। আমার দায়িত্ব হলো রিয়ালিটি। গত বছর এবং প্রতি বছরই তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশের হার দেখো, আমি চান্সের বলতেছি না, পাশের হার, ঢাকা ভার্সিটিতে মাত্র 5% মানুষজন পাশ করে, এই ইউনিটে পাশ করে, পাশ মার্ক তুলে, মানে অর্থাৎ 3, 4, 5 করে পায় এক একটা সাবজেক্টে। তোমরা যারা এই যে লাফানটা দেও অনলাইনে আসলে, মানে রক্ত গরম হয়ে যায় তোমাদেরকে দেখলে, যে বুয়েট বাদে কিছু বুঝি না, ইঞ্জিনিয়ারিং বাদে কিছু বুঝি না। ওই ছেলে ঢাবিতে পাশ করতে পারে না, করতে গেছে বুয়েটের কোচিং। আঙ্কেল আন্টি অভিভাবক আপনারা যারা দেখতেছেন, আপনার সন্তানকে একটু ইভ্যালুয়েট করেন। আপনার সন্তান কলেজে 3 সাবজেক্টে ফেল, টেস্টে ফেল, আপনি যে অনুরোধ বিনুরোধ করে সন্তানের পাস করায় দিয়ে আসছেন, সে এইচএসসি তে টাইনে টুনে পাস করতেছে, সে দিনে 2 ঘন্টাও পড়ে না, সারাদিন ফোন চালায়। ওই পোলারে আপনি পাঠাইছেন ইঞ্জিনিয়ারিং কোচিং করতে, ওই পোলা আপনার অনলাইনে ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে, পরে কোথাও চান্স পায় না, স্টুডেন্টগুলা একটা কোথাও চান্স পায় না। আমরা মানে হাজারবার বলি যে ভাই তোর যোগ্যতা না থাকলে দরকার নেই ইঞ্জিনিয়ারিং কোচিং করার, কেন ইঞ্জিনিয়ারিং কোচিং করবো, কি আছে এমন আমার ইঞ্জিনিয়ারিং কোচিং এর মধ্যে? কিছুই নাই ভাই, এটা জাস্ট একটা পশনেস, মানে এটা একটা ফাপড়, এটা হলো আইফোনের মতো একটা ফাপড়, যে আমার বাপ একটা চালাচ্ছে বাটন ফোন, বাড়িতে ঠিক মতো খাওয়া জুটতেছে না। হ্যাঁ, আমার এদিকে পকেটে নেই 5 পয়সা, কিন্তু পকেটে একটা আইফোন 14 প্রো ম্যাক্স আছে আমার, আমি ওটা দিয়ে ছবি তুলি। জাস্ট লাইক দ্যাট, এই যে ইঞ্জিনিয়ারিংটা এরকম। সো তোমাদের মেজরিটি মানুষজন মামা পাস করতে পারো না তোমরা, কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং কোচিং করার লাগবে কেন? কারণ পশ যে সবাই করতেছে, যে খুব ভালো লাগবে, খুব ফাপর, আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছি। পরে কিন্তু এই সেম সেট অফ মানুষজন সেকেন্ড টাইম দাও, সেম সেট অফ মানুষজন প্রাইভেটে, মানে এনএসইউ ব্রাকেও চান্স পাইতে গেলে তোমাদের কোর্স লাগে। এই সেম সেট অফ মানুষ আসে কান্দাকাটি করো, ভাই রাবিতে কিভাবে 1 মাসের প্রিপারেশন হবে, ভাই গুচ্ছের 10 দিনের প্ল্যান দেন। সো আমার অনুরোধ, তুমি জানো, আমি বলি তোমার আমার কথা শোনা লাগবে না, তুমি খুব ভালো মতো আমার চোখের দিকে তাকায় বলো দেখি, বুকে হাত রাখে বলো দেখি, আয়নার সামনে দাঁড়ায় নিজেকে প্রশ্ন করো দেখি, তুমি কি সত্যি ইঞ্জিনিয়ারিং এর লেভেলের স্টুডেন্ট ছিলা, বা লেভেলের স্টুডেন্ট এখনো আছো? উত্তর হলো না। সো যদি আমি না হয়, পিয়ার প্রেসারে ভুল ডিসিশন নিও না, ভার্সিটি ইউনিটে যাও, ভার্সিটি ইউনিটে যাও, ভালো মতো পড়ো। ঢাবিতে যদি টপ 200-এ ঢুকো, ফার্মেসিতে পড়তে পারবা, মাইক্রোবায়োলজিতে পড়তে পারবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, তুমি সিএসসি পড়তে পারবা, ট্রিপলি পড়তে পারবা, ঢাবি জাবি রাবি চবি প্রত্যেকটাতে ডিপার্টমেন্টগুলো টপ নচ ডিপার্টমেন্টস ম্যান। তুমি যে ইঞ্জিনিয়ারিং এর বাইরে দুনিয়া দেখতেছো না ভাই, ইঞ্জিনিয়াররা বেকার রে ভাই, ওই হাতে গোনা হয়তো বুয়েটের বাইরে যেতে পারতেছে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো, তোমার যে বড় ভাইরা সিএসসি থেকে পাস করছে, কয়টা চাকরি করতেছে, কয়জন চাকরি পাইছে, দেখো মেজরিটি দেখবা চাকরি নেই বাংলাদেশে। সো তোমাকে ওভারঅল সিনারিওটা চিন্তা করে আমি বুঝাচ্ছি একটাই, সেটা হলো যদি তোমার ক্যাপাবিলিটি না থাকে, তুমি আমার চেয়ে ভালো নিজেকে চিনো বাবা, ডোন্ট গো দেয়ার, জাস্ট এফিসিয়েন্সি লস, জাস্ট টাইম লস। ওই আইফোন নিয়ে প্রথম দিকে একটু ফুটানি মনে হয়, পরবর্তীতে যখন রিয়ালিটিটা হেড করে রাতের বেলা, যখন দেখি নিজের বাপকে যে স্ট্রাগল করতেছে পরিবারটা চালাইতে, এন্ড পকেটে তোমার পকেটে একটা 1.5 লাখ টাকার ফোন, আর তোমার বাপ একটা বাটন ফোন চালায় যেটা 3টা বাটন উঠে গেছে, তখন আসলে খারাপ লাগে। আর যদি খারাপ না লাগে তাহলে তুমি অমানুষ। এটুকু ছিল আজকের ভিডিওতে। যারা ভার্সিটি ইউনিট এবং ইঞ্জিনিয়ারিংয়ে আগে থেকে ভর্তি হতে চাও, আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলে সুবিধা হলো ফ্রি মাইগ্রেশন করতে পারবা। আর ভার্সিটি ইউনিটে ভর্তি হলে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশে আমাদের মতো ভার্সিটি ইউনিটের কম্প্যাক্ট এবং কমন উপযোগী কোনো কোর্স কারো নাই ইনশাল্লাহ। এটুকু ছিল আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।